আজ একটু ভিন্ন স্বাদের গল্প। গল্পটির নাম ভৌতিক বাড়ি। যারা এই চ্যানেলে ভৌতিক ঘটনা প্রথমবার শুনতে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। তো বেশি কথা বাড়াবো না, গল্পে ঢোকা যাক। আজ হঠাৎ বসে বসে কলেজ জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে মনে পড়লো সেই ভৌতিক বাড়ির কথা। ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। এত বছর পরেও কানের কাছে এখনো বাজে সেই রহস্যক ফিসফিস আওয়াজগুলো। আজও মাঝে মাঝে এগুলো আমার অনিদ্রার কারণ হয়ে ওঠে, আর এক অজানা ভয়ে মন বিচলিত হয়ে ওঠে। প্রায় 7 বছর আগের ঘটনা। সায়েন্স নিয়ে পড়াশুনো করে স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে কলেজে প্রবেশ করলাম। সায়েন্স নিয়ে পড়াশুনো করার দরুন কখনোই ভূতে বিশ্বাস ছিল না, কারণ যা লোকের মুখে শোনা হতো তা পুরোপুরি অবিশ্বাস্য লাগতো। আর যে জিনিস নিজের চোখে কখনো দেখিনি তা কেনই বা বিশ্বাস করব। তার উপর বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ায় ভূতের বিষয় আমাদের মুখে মানায় না। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় উচ্চ শিক্ষার জন্য ভালো কলেজে পড়াশুনো করার ইচ্ছা থাকলেও তা ছিল স্বপ্নময়। নিজের খরচ নিজেকেই চালাতে হবে জেনেও ভর্তি হয়েছিলাম কলকাতার আশুতোষ কলেজে। তবে এক বন্ধু তুহিনের ভরসায়। খরচ তেমন না হলেও প্রধান সমস্যা ছিল থাকা ও খাওয়া। আমার সাথে তুহিন থাকার জন্য অসুবিধা তেমন হলো না। অবস্থার চাপে আমরা দুজনেই ঠিক করেছিলাম আমরা দুজন এক ভাড়া বাড়িতে থাকবো। আমাদের যেতে সামান্য দেরি হওয়ার জন্য কম ভাড়ার ঘরগুলো বুকিং প্রায় শেষ হয়ে গেছিল, আর যা পড়েছিল তার ভাড়া শুনে আমাদের থাকার সাহস হয়নি। বেশ কিছুদিন আমরা আমাদের কলেজের এক বন্ধুর বাড়িতে থেকে কম ভাড়ার ঘর খুঁজতে বের হতাম। তবে সৌভাগ্যক্রমে আমরা একটা ঘরের সন্ধান পেলাম, যদিও সেটা কলেজ থেকে বেশ কিছুটা দূরে। তবে ভাড়া অন্যগুলোর তুলনায় প্রায় 3 ভাগের 1 ভাগ। তাই আমরা সেটাতেই থাকার ব্যবস্থা করলাম। এটা ছিল বেশ পুরনো একটা বাড়ি। বাড়ির মালিক একজন বৃদ্ধা দাদুর বয়সী, যিনি একাই থাকেন। তবে কলেজ থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে ছাত্রছাত্রী তেমন থাকতে আসে না। ঘরে ও বাইরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমরা থাকতে শুরু করে দিই। দোতলায় সেই বৃদ্ধা একাই থাকেন, আর আমাদেরকে থাকতে দেওয়া হলো নিচের ঘরে। ঢুকতেই চোখের সামনে দোতলায় ওঠার সিঁড়ি, সিঁড়ির পাশেই রান্নাঘর, এবং রান্নাঘর থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে গেছে একটি বারান্দা, যেটা দেখতে একেবারে সরু গলির মতো, আর যার অপর প্রান্তে রয়েছে বাথরুম। আর থাকার ঘর রান্নাঘরের সাথেই রয়েছে। প্রথম দিন সব গোছগাছ করতে করতেই সময় অনেক অতিবাহিত হয়ে গেল। বেশি রাত হয়ে যাওয়ায় আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিলাম। পরের দিন কলেজে যাওয়ার তাড়া থাকায় আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। অদ্ভুতভাবে দুজনের ঘুম ভাঙল এক ভয়ানক স্বপ্ন দেখে, যেটা আমাদের চোখে মুখেই প্রকাশ পাচ্ছিল। তবে সারাদিনের ক্লান্তিতে একটু আধটু এরকম হয় সেটা আমরা জানতাম। তাই এই নিয়ে আলোচনা করে সময় অপচয় না করে আমরা কলেজের জন্য তৈরি হয়ে গেলাম। সকালের ব্রেকফাস্ট আমিই বানালাম, আর ডিম টোস্ট দিয়ে আমাদের কলেজে যাওয়ার যাত্রা শুরু হলো। এরপর কলেজ এবং তারপর টিউশন করে আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল। প্রচণ্ড গরমে সন্ধ্যায় স্নান না করলে মনে শান্তি আসে না। তুহিন স্নান সেরে রান্নার ব্যবস্থা করতে লাগলো। রাতে রুটি তরকারি করা হবে, তাই তুহিন রান্নাঘরে সবজি কাটতে লাগলো, আর আমি চলে গেলাম স্নান করতে। সবে স্নান শুরু করতে যাব, সেই সময় হঠাৎ শুনতে পেলাম দরজার আঘাত করার শব্দ। আমি তুহিন ভেবে বললাম, একটু দাঁড়া, গামছাটা পরে বেরোচ্ছি। কিন্তু আবারও সেই শব্দ শুনতে পেলাম, তবে এবার বেশ জোরালো, আর মনে হচ্ছে সেই সাথে কিছু ফিসফিস করা শব্দও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে আমাকে কে যেন ডাকছে। আমি রেগে গিয়ে বললাম, তুহিন, এই সব মজা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই বলে সঙ্গে সঙ্গেই দরজা খুলতেই অদ্ভুত রকমভাবে কাউকেই দেখতে পেলাম না। বারান্দাটা বারবার উকি মেরেও কাউকে দেখতে পেলাম না। তারপর সোজা রান্নাঘরে চলে গেলাম। সেখানে দেখলাম তুহিন বসে বসে তখনও সবজি কাটছে। এত চওড়া বারান্দা যে অমন কাজ করে দৌড়ে পালিয়ে গেলেও দেখা যাবে। তুহিন আমাকে হঠাৎ করে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? আমি উত্তরে কি বলবো বুঝতে পারলাম না। বললাম, কিছু না।
কারণ যদি তুহিন আমাকে উল্টো পাল্টা কিছু ভাবে। সেই ভেবেই চুপচাপ চলে গেলাম আবার স্নান করতে। এরপর কি হলো দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থেকো। এই গল্পটি লিখেছেন দীপায়ন সরকার। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো। এই গল্পের দ্বিতীয় ভাগ আসছে ভূতের বাড়ি দ্বিতীয় পর্বে।